নমস্কার। একদিন ধরে আমাকে আর তরুণবাবুকে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাকচক্রের বিবেকানন্দ ঘরে ঘরের একসঙ্গে কথা বলতে। সেখানে অবশ্য আমি প্রাককথন বলতাম 1 মিনিট, আর স্বামীজির কথা বলতেন আমাদের প্রখ্যাত সাংবাদিক তথা বিবেকানন্দ গবেষক তরুণ গোস্বামী। আজকে কিন্তু আমরা একটা অন্য পারপাসে মিট করেছি, যদিও বিষয় সেই স্বামী বিবেকানন্দ। আজকে আমাদের প্রাণারাম ইউটিউব চ্যানেলের যে কর্ণধার শ্রী পবিত্র কুমার সুর, তার একান্ত ইচ্ছাতে আমরা একটা নতুন পডকাস্ট শুরু করতে চলেছি। পডকাস্টের বিষয় কিন্তু সেই স্বামী বিবেকানন্দ, কেননা স্বামী বিবেকানন্দকে জানার ইচ্ছে তো সীমাহীন। এবং তরুণবাবুর কথাই বলি যে পৃথিবীতে এমন কোনো দিন নেই বা এমন কোনো জায়গা নেই যে স্বামীজি সম্বন্ধে কোনো আলোচনা হয় না। সেটা কিন্তু 100% সত্যি ভারতবর্ষে। আমি জানি না ভারতবর্ষের বাইরেও সেটা সত্যি কিনা, নিশ্চয়ই সত্যি। সুতরাং সেই রকম একটা প্রচেষ্টাকে আমরা রূপায়িত করার জন্যে আজকে আমরা এই পডকাস্টের অবতারণা। সাফল্য সব আপনার উপর ডিপেন্ড করছে। তরুণবাবু তো প্রচণ্ড আশাবাদী যে স্বামীজির নিয়ে যখন প্রচার হচ্ছে তখন এ সাফল্য না হয়ে যায় না। আর প্রত্যেক মানুষের প্রচুর জিজ্ঞাসা। সেই জন্য আমরা সেই স্বামীজির আলোচনাটাকেই একটা ছোট্ট গল্পের মতো করি, তরুণবাবুর ভাষায়, যে ওই বেদান্তের সুতীব্ধ মশলাকে এমনভাবে সার্ভ করা যে স্বামীজির ভাষাতে, যাতে একটা শিশু হজম করতে পারে। সুতরাং প্রাককথনে বেশি সময় নষ্ট না করে আসুন আমরা সেই প্রশ্নোত্তর পর্বেই চলে যাই। আর এই সেশনটা হবে কিন্তু একটা প্রশ্নোত্তর পর্যায়ে। আমি অল্প ছোট্ট একটি প্রশ্ন করব এবং বাকি বক্তব্য তরুণবাবু আপনাদের দেবেন আমাদের এই একটা আড্ডাখানার মাধ্যমে। কেমন? আসুন আমরা শুরু করি। তরুণবাবু, আজকে আপনাকে নমস্কার আর অভ্যর্থনা জানিয়ে আবার একটা নতুন প্রচেষ্টায় আমন্ত্রণ জানাই। আমার এই প্রাককথন তো শুনলেন, আজকের উদ্দেশ্য সবই শুনলেন। সুতরাং আমি সময় নষ্ট না করে আসুন আমরা সেই গল্পের ছলে স্বামীজিকে জানার চেষ্টা করি। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে আমরা একটুখানি স্বামীজির বাবা মা বা তার পরিবারের সম্বন্ধে জানতে চাই। যে আমরা তো স্বামীজির সম্বন্ধে অনেক কথা আপনি বলেছেন বা আমরা শুনি, তো আজকে চলুন আমরা জানি যে স্বামীজির বাবা এবং মা বা তার ভাই বোন সম্বন্ধে যদি আপনি জনতাদের একটু কিছু বলেন প্লিজ। আমি প্রথমেই সুজিতদা ধন্যবাদ জানাবো পবিত্রকে, যে পডকাস্টের মাধ্যমে বিবেকানন্দকে প্রচারের একটা নতুন করে চেষ্টা হচ্ছে। আমি সবসময় বিশ্বাস করি যে স্টোরি টেলিং এতে সবচেয়ে বেশি জানানো যায়। সাধারণ মানুষের ভাষায় আপনি কথা বলতে পারেন এবং সাধারণ মানুষের সঙ্গে যদি মিশতে পারেন, তাহলে সবচেয়ে বেশি বিবেকানন্দকে প্রচার করা যায়। উদাহরণস্বরূপ আমি 2টি উদাহরণ দিচ্ছি। গতকাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 5 থেকে 7 বাচ্চাদের জোকস এবং স্টোরি টেলিং একটা সেশন করা হয়, যাতে ছোট বয়সের বাচ্চারা গল্প বলতে শেখে। সত্যজিৎরা আমাকে বলেছিলেন যে সিনেমা তখনই সফল হয় যদি তার স্টোরি টেলিংটা ঠিক হয়। বিবেকানন্দ এই স্টোরি টেলিংটা শিখেছিলেন তার বাড়ি থেকে। এবং মনে রাখতে হবে, বিবেকানন্দের বাবা মা খুব যত্ন করে বিবেকানন্দকে তৈরি করেছিলেন যাতে বিবেকানন্দের শরীর স্বাস্থ্য ভালো হয়। তাই জন্য বিবেকানন্দের বাবা তার যাতে পাঁঠার মাথা খান সে ব্যবস্থা করেছিলেন, এবং যাতে সব দিক থেকে ছেলেটার একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট হয়। যেমন ধরুন, বিবেকানন্দ যার কাছে গান শিখতেন, তিনি সে যুগের সবচেয়ে বড় গানের এক্সপার্ট, তার নাম বেণীমাধব সর্বাধিকারী। তিনি চৈতন্যের সুরকার ছিলেন এবং তিনি তার গৃহশিক্ষক ছিলেন, গানের বাড়ি ছিল। বিবেকানন্দের বাবা তিনি নিজে খুব ভালো পাখোয়াজ বাজাতে পারতেন, ছেলেও কিন্তু পাখোয়াজ একজন গুরুর কাছে শিখেছিলেন, গান শিখেছিলেন। এবং আমরা সব বিষয়ে দেখব যে ছেলের যাতে টোটাল ডেভেলপমেন্ট হয় সেই দিকে নজর বিশ্বনাথ দত্তের। বিশ্বনাথ দত্ত নিজে খুব পণ্ডিত মানুষ ছিলেন এবং হাইকোর্টে যে ব্যারিস্টাররা বসেন তাকে এখনও সেই ঘরটিকে বলা হয় এশিয়া মাইনর। এই ঘরটির নাম দিয়েছিলেন বিশ্বনাথ দত্ত। এবং বিশ্বনাথ দত্তের বন্ধুবান্ধব কারা ছিলেন? নিমাইচরণ বোস, সে যুগের সবচেয়ে বড় অ্যাটর্নি। এবং নিমাইচরণ বোসের যে অ্যাটর্নি ফার্ম, তার 2জন অ্যাপ্রেন্টিস অ্যাটর্নি ছিলেন। একজনের নাম নরেন্দ্রনাথ দত্ত, আরেকজনের নাম ভূপেন্দ্রনাথ বোস। এরা দুজনে খুব বন্ধু ছিলেন এবং ভূপেন বোস পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও কিছুদিনের জন্য হয়েছিলেন এবং স্বামীজির খুব বন্ধু ছিলেন তারা। বিশ্বনাথ দত্তের ব্যক্তিগত বন্ধু ছিলেন WC ব্যানার্জি, প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট, এবং ইংল্যান্ডে গিয়ে
ডব্লিউ.সি. ব্যানার্জি বাড়িতে স্বামীজি দেখা করতে গেছেন, অবেদানন্দজিও দেখা করতে গিয়েছিলেন 1896 সালে। স্বামীজি তো লজের মেম্বার ছিলেন, সেই যে মেসনিক লজ, সেই মেসনিক লজে স্বামীজির জন্য নাম প্রপোজ করছেন ডব্লিউ.সি. ব্যানার্জি এবং সেকেন্ড করছেন নিমাইচরণ বোস। ফলে এই পরিবারটার কলকাতার সমৃদ্ধি ছিল। বর্ধমানের পরিবার, তারা কলকাতায় এসেছিলেন। বিশ্বনাথ দত্তের পিতা তিনি সন্ন্যাসী হয়েছেন, তার নাম দুর্গাচরণ দত্ত। এবং শঙ্করীপ্রসাদ বসু রসিকতা করে বলছেন যে বিশ্বনাথ হচ্ছেন সন্ন্যাসীর পুত্র এবং সন্ন্যাসীর পিতা। ভুবনেশ্বরী দেবী, তার পিতা ডাক্তারবাবু ছিলেন এবং ভুবনেশ্বরী দেবী তিনি ইংরেজি জানতেন। সেই যুগে তার বাড়িতে ইংরেজি শেখানোর ব্যবস্থা হয়েছিল এবং স্বামীজির যারা পাশ্চাত্যের শিষ্যা ছিলেন তারা যখন এসছেন ভুবনেশ্বরীর কাছে, তিনি ইংরেজিতে তাদের সঙ্গে কথা বলেছেন। এটা কিন্তু কম কথা নয় সুজিতবাবু। 1898 সালে একজন ভদ্রমহিলা মেম সাহেবদের সঙ্গে ইংরেজিতে কথা বলছেন, আটপৌরে জীবন যার, যিনি গৃহবধূ, এটা বড় কথা সুলসুলের জিনিস নয়। এবং তিনি স্বামীজিকে ইংরেজি পড়িয়েছিলেন। দেখতে হবে যে স্বামীজি ছাড়াও স্বামীজিদের দুই ভাই ছিলেন, সেই দুই ভাইও কিন্তু সাংঘাতিক। মহেন্দ্রনাথ দত্ত, তার প্রায় 70টি গ্রন্থ আছে এবং তিনি কলকাতার ইতিহাসের ওপর লিখেছেন, কলকাতার প্রথার ওপর লিখেছেন, শ্রীরামকৃষ্ণ এবং তার ভক্তদের ওপর লিখেছেন, মাইন্ডের ওপর লিখেছেন এবং মেডিটেশনের ওপর লিখেছেন। তিনি দীর্ঘদিন হিমালয়তে সাধনা করেছিলেন, স্বামীজির মেজ ভাই। তিনি পুরো ইউরোপটা ঘুরেছিলেন, তিনি এশিয়ার অনেক জায়গা পদব্রজে ঘুরেছিলেন। তিনি অসাধারণ মানুষ ছিলেন। স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি তো স্বীকৃত পণ্ডিত, তাকে বিএন দত্তই বলা হয়। তিনি হাইডেলবার্গ থেকে জার্মান ভাষায় পিএইচডি করেছিলেন এবং এই তিন ভাই কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ জানতেন। স্বামীজির ভবিষ্যৎ কী হবে কেউ জানতেন না, কিন্তু স্বামীজি যখন ওয়েস্টার্ন ইন্ডিয়ায় ছিলেন তিনি ফ্রেঞ্চটা শিখে ফেলেছিলেন। যখন আমেরিকায় গেলেন তাকে বলা হলো যে তুমি যদি ইউরোপে কাজ করতে চাও তুমি ফ্রেঞ্চ এবং জার্মান তোমায় শিখতে হবে। স্বামীজি ফ্রেঞ্চটা শিখেছিলেন, মাতৃভাষার মতো ফ্রেঞ্চ বলতে পারতেন, দুটো চিঠিও ফ্রেঞ্চে লিখেছিলেন। 1900 সালের প্যারিস সায়েন্স কংগ্রেসে স্বামীজি ফ্রেঞ্চে বক্তৃতা দিয়েছিলেন এবং ফাউন্ডেশনটা ভীষণ ভালো ছিল। এই বাড়ির ফাউন্ডেশনটা সাংঘাতিক ছিল। দুটো জিনিস স্বামীজি শিখেছিলেন, এক হচ্ছে অ্যানালিটিক্যাল মাইন্ড, দ্বিতীয় হচ্ছে মানুষের জন্য দান করা। কারণ তিনি তার পিতাকে দেখেছিলেন যে তিনি দানবীর বলেই পরিচিত, সর্বস্ব দান করে দিয়েছিলেন। তিনি যদি তার স্ত্রীর নামে প্রপার্টিটি রাখতেন তাহলে কিন্তু তিনি চলে যাওয়ার পর পরিবারটি দারিদ্র্যের মুখোমুখি হতেন না। দুর্ভাগ্যজনক, সেটা দুর্ভাগ্য। দ্বিতীয় হচ্ছে তিনি দক্ষিণ 24 পরগনায় ছেলের নামে অনেক জমি কিনেছিলেন, সেটাও চলে গেল যেহেতু আনডিভাইডেড হিন্দু প্রপার্টি বলে। তিনি স্ত্রীর নামে জমি কিনতেন এবং স্ত্রীকে উইল করে দিতেন, তাহলে কারোর কোনো সমস্যাই হতো না, তিনি করেননি। স্বামীজি তার সম্বন্ধে বলেছিলেন যে তার যে মেধা, তার যে বিশ্লেষণ ক্ষমতা, সেটা এসেছিল বাবার কাছ থেকে। আর বলছেন মা আমাকে যেভাবে ভালোবাসতেন সেটি পৃথিবীতে দুর্লভ। এই ভুবনেশ্বরীর হৃদয়ের ওয়ার্মথ অফ হার্ট ছিল, সেটি নরেন্দ্রনাথ পেয়েছিলেন। এবং মেধাটা নরেন্দ্রনাথ যেমন পেয়েছিলেন, মহেন্দ্রনাথ ভূপেন্দ্রনাথও পেয়েছিলেন। এবং আমার এক বন্ধু আছেন ডক্টর দেবাশিস বোস, তিনি বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ এবং কলকাতার এক্সপার্ট। তিনি বলেন যে আমরা এখন কোনো পরিবারকে দেখি, কেউ যদি মেধাবী হয় আমরা শুধু তার বাবার দিকটা দেখি, মার দিকটা দেখি না। এই বাবা মা দুজনের দিক দেখলে তখন প্রপার অ্যাসেসমেন্ট হয়। তাই বিবেকানন্দের বাবা এবং মা দুজনেই তার ব্যক্তিত্বটা তৈরি করে দিয়েছিলেন। সেই ব্যক্তিত্বটির ওপর নিজের হৃদয় এবং চোখটি বসিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ফলে যখন স্বামীজি কোনো জিনিস দেখতেন তিনি গভীরভাবে দেখতে পেতেন। আর যেহেতু শ্রীরামকৃষ্ণ হৃদয় দিয়ে ইন্টারপ্রেট করতে শিখেছেন, যে অনুভূতিটাই শিক্ষা, সে অনুভূতিটা তৈরি হয়েছিল। তা আমরা যে বিবেকানন্দকে পাই তার পার্সোনালিটি ছিল ইউনিক। সেটা বাড়ির থেকে এসেছিল, রামকৃষ্ণের শিক্ষা থেকে এসেছিল এবং যেখানেই পৃথিবীতে গেছেন, রোমানোলা বলছেন তার গ্রন্থে, ইট ইজ ইম্পসিবল টু কনসিভ হিম ইন দ্য সেকেন্ড প্লেস। কেন বলছেন? কারণ তিনি যেখানেই গেছেন সেখানেই স্বীকৃতি পেয়েছেন এবং অবাক হয়ে গেছে সবাই তার মেধা দেখে। অসাধারণ, অসাধারণ। আমার সত্যি আমরা অনেকটা বেশি প্রাণিত হলাম, অনেকটা কিছু জানতে পারলাম। আচ্ছা, আমার দ্বিতীয়
প্রশ্ন আমার মনে যেটা হয় যে আমরা এত জায়গায় ধরুন ভুবনেশ্বরী দেবীর অনেক ছবি দেখেছি, তারপরে স্বামীজির ছবি তো ছেড়েই দিন, ইনফ্যাক্ট আপনি যে তার দুই ভাইয়ের কথা বললেন তাদেরও বোধহয় অল্প কিছু পরিচয় আমরা পেয়েছি, যতটা বললেন ততটা নয়। ওনার বাবার কোনো ছবি পাওয়া যায় না কেন, সেটা আমার কাছে বিরাট একটা শুধু ভুবনেশ্বরী দেবীর ছবি না, তার মা রঘুমণি দেবীরও ছবি আছে। ছবি আছে ঠিকই। তিনি তো মেয়ে মারা যাওয়ার দুদিন পরে মারা গিয়েছিলেন। স্বামীজির বড় বোনের ছবি আছে স্বর্ণময়ী দেবী। আচ্ছা, স্বামীজির দুই ভাইয়ের ছবি আছে, কিন্তু স্বামীজির বাবার কোনো ছবি নেই। মণিশঙ্কর মুখার্জি শঙ্কর তিনি খুব চেষ্টা করেছিলেন হাইকোর্ট থেকে ছবি জোগাড় করতে, পাননি। আচ্ছা, বাড়ির ছবি ছিল বিশ্বনাথ দত্তের, ওহো, কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তের জন্যে এই বাড়িটা দুবার পুলিশ রেড করে, প্রচুর কাগজপত্র নিয়ে যায়, ছবিও নিয়ে যায়। যা হয় ব্রিটিশ পুলিশ তারপর ছবিগুলো ফেরত দেয়নি, ফলে বিশ্বনাথ দত্তের ছবি হারিয়ে যায়। অনেকে বলেন যে পরিবারে বিশ্বনাথ দত্তের দানশীলতার জন্যে তিনি স্বীকৃতি পাননি, পরিবার থেকে পছন্দ করে তাই ছবি নেই। সেটা একেবারেই ঠিক কথা নয়। বরং বিশুবাবু দানবীর এই পাড়ায় সকলেই জানতেন, খুব সম্মানীয় মানুষ ছিলেন। ফলে ওই যে ছবিটা নিয়ে গেল পুলিশ, সেই ছবি আর ফেরত এলো না বলে ছবি পাওয়া যায় না, খুব দুর্ভাগ্যজনক। কারণ যে বর্ণনা পাওয়া যায়, নিমাইচরণ বসুর তার বন্ধু সঙ্গে দুটি কথা আছে। এক, তিনি বলছেন তিনি অপূর্ব সুন্দর ছিলেন। এই যে স্বামীজির চেহারা দেখবেন, চেহারাটা এসেছিল বিশ্বনাথ দত্তের কাছ থেকে, এই স্কোয়ার জ, আর চোখটা এসেছিল ভুবনেশ্বরী দেবী। বিবেকানন্দের চোখ সম্বন্ধে ব্রজেনশীল অসাধারণ মন্তব্য করেছিলেন যে বুদ্ধিতে ব্যঞ্জনায়, পরিহাসে করুণায় দীপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী, সেই দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহারও অব্যাহতি ছিল না। শ্রীরামকৃষ্ণ বলছেন সমুখ ঠেলা চোখ। বিবেকানন্দের চোখটি অসাধারণ মার কাছ থেকে পেয়েছিলেন, আর বাবার কাছ থেকে চেহারাটা পেয়েছিলেন। তাই বিশ্বনাথ দত্তের যদি চেহারাটা আমরা পেতাম, পোশাকে আশাকে তিনি অত্যন্ত পটু ছিলেন এবং খুব সঠিক সময় সঠিক পোশাকটি পরতেন, যেটা স্বামীজিরও ছিল। স্বামীজি কিন্তু আলুথালু ক্যাবলার মতো পোশাক পরতেন না। তিনি যখন দক্ষিণেশ্বরে গেছেন, একদিন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে টেরি করা চুল, ওই যে বেনিয়ান, তখন সেই চুলটা করে বলছেন যে এখানে এরম করে আসতে হয় না, বলছেন যে আমি যে স্বামীজি বলছেন কেন, আপনিও তো বটুয়ায় কাবাব চিনি খান, আপনিও তো আলপাকার কোট পরেন, পায়ে চটি জুতো পরেন। তখন বলেছিলেন যে আমি যে সাধনা করেছি এর সিকিভাগ করতে পারলে যদি সোনার খাটে শুতে পারবি। তো স্বামী যখন দ্বিতীয়বার বিদেশ থেকে ফেরেন, তখন আমেরিকানরা স্বামীজিকে স্প্রিংয়ের খাট দিয়ে দেয়। সেই স্প্রিংয়ের খাটে তো শুতে হয়, মানে যদি আপনি স্প্রিংয়ের খাটে শুতে না জানেন তাহলে পড়ে যাবেন। স্বামীজির শিষ্য আত্মানন্দের তাই হয়েছে, তিনি নৌমশাই বেশ তো স্প্রিংয়ের খাটে শুয়ে রাত্রে মৌজ করে ঘুমান, মানে তুই ঘুমা, আমি ক্যাম্বিসের খাটে শুচ্ছি। সে রাত ছাড়া তুই ঘুমায় না। ফলে এই পুরো জিনিসটা স্বামীজির এসেছিল তার বাবার কাছে, রাজকীয়তা। এবং যেখানেই বিবেকানন্দ গেছেন, বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কী দিলেন, তিনি আয়নার সামনে দাঁড় করিয়ে বলেছিলেন যে চেহারাটা দেখো, ওটাই দিয়ে গেলাম। এবং সাথে একটা বড় শিক্ষা দিয়েছিলেন, ডোন্ট শো সারপ্রাইজ অ্যাট এনিথিং। যে মুহূর্তে আপনি অবাক হয়ে যাবেন, সেই মুহূর্তে যার কাছে আপনি আপনার অবাকত্ব দেখালেন, তিনি কিন্তু আপনার ঘাড়ে চেপে বসবেন। এটি স্বামীজির আমেরিকায় হয়েছিল। তিনি কিন্তু আমেরিকায় গিয়ে অন্য ভারতীয়দের মতো ল্যাং করে দেখেননি, তিনি রাজার মতো দেখেছিলেন, ব্যক্তিত্ব নিয়ে দেখেছিলেন, সম্মানের সঙ্গে দেখেছিলেন, তাই সম্মান পেয়েও ছিলেন। আমরা খুবই মিস করেছি, বুঝতেই পারছি যে তার বাবা যদি যে বর্ণনা শুনলাম, এতে করে সত্যি ভীষণ আফসোস লাগে যে ওই রকম একজন পুরুষ, তার কোনো ছবি আমাদের কাছে নেই। আচ্ছা, এবার আসি স্বামীজির রাগ নিয়ে। শুনেছি যেটুকুনি বই পড়ার সুযোগ হয়েছে, উনি জন্মেছেন নাকি একটা প্রচণ্ড রাগী শিশু হিসেবে, তো সেই নিয়ে যদি আপনি কিছু বলেন। স্বামীজির রাগ তো ছিল, খুব রাগ ছিল। স্বামীজি তার গুরু ভাইদের খুব বকুনি দিতেন। স্বামীজি উদ্বোধন পত্রিকা বের করেন 1899 সালে। তার এডিটর হন স্বামী ত্রিগুণাতীতানন্দজি। সেই ত্রিগুণাতীতানন্দজিকে যদি উদ্বোধনে কোনো ভুল বেরোতো, তিনি ভীষণ রেগে যেতেন, ডিফেন্ড করার চেষ্টা করতেন ত্রিগুণাতীতানন্দজি যে এখানে ভালো কম্পোজিটার নেই, এখানে প্রুফ রিডার নেই। তো সব বলতেন বিদেশেও কোনো প্রুফ রিডার কেমব্রিজে পাশ করা নয়, কিন্তু কেন ওরা নির্ভুলভাবে ছাপাতে পারে, কেন আমরা পারি না। তো সেই মানুষটি জনে লেখা জোগাড় করেছেন, কম্পোজিটার জোগাড় করেছেন, নিজেই প্রুফ রিডিং করেছেন,
এবং যাতে উদ্বোধন সর্বাঙ্গ সুন্দর হয় সেটি চেষ্টা করেছেন। উদ্বোধন স্বামীজির বাণী শরীর ছিল। ছোট বয়স থেকেই স্বামীজির খুব রাগ ছিল এবং ভুবনেশ্বরী দেবীর আমরা গল্প শুনি যে মাথায় জল দিয়ে শিব শিব বলে স্বামীজির রাগ ঠান্ডা হতো। স্বামীজির কপালে কাটা দাগ ছিল, সেই অনেকে বলেন সেদিন রক্তপাত হয়েছিল বলে স্বামীজি প্রাণে বেঁচে গিয়েছিলেন। স্বামীজির শেষ শিষ্য, সন্ন্যাসী শিষ্য ছিলেন স্বামী পরমানন্দজি। এই অরুন্ধতী দেবীর কাকা স্বামীজি থেকে দীক্ষা দিয়ে বলেছিলেন, হ্যাঁ রে, খুব শান্ত ছেলে ছিলি, মুখে কোনো কাটা দাগ দেখছি না। রাগ তো স্বামীজি, কারণ রজগুণ তো। এই যে স্বামীজি বলছেন সে এমন পাঁঠা বলি দেব যে গঙ্গা লাল হয়ে যাবে, সেই গঙ্গার লাল গঙ্গা দেখে মানুষের ভেতরটা জেগে উঠবে। ঘুমন্ত দেশ, তাকে জাগাতে গেলে যিনি জাগাচ্ছেন তাকে রজগুণী হতে হয়। তিনিও যদি ঘুমিয়ে পড়তেন তাহলে চলতো না, এবং সেটি নিয়ে তিনি জন্মেছিলেন। তিনি আত্মবিশ্বাস নিয়ে জন্মেছিলেন, এবং যারা খুব আত্মবিশ্বাস তাদের রাগ থাকে। তিনি মেরি হেলকে চিঠিতে লিখছেন, আমার রাগ এখন অনেকটা কমে গেছে। হ্যাঁ, খুবই খুবই রাগী ছিলেন। স্বামী ব্রহ্মানন্দকে বলছেন যে হেনরিয়েটা মুলার হিসেব চেয়ে তুই হিসেব দেয়া তুমি। ভুলেই গেছেন যে ব্রহ্মানন্দ তার মতো একজন সন্ন্যাসী, কিন্তু এখনই হিসেবটা দিতে হবে। শাকের করি যেন মাছে খরচ না হয়। দূরের থেকে চিঠি লিখছেন যে আমি এখানে মৌজ করতে আসিনি, আমি এখানে কাজ করতে এসেছি। মানে পুরো জিনিসটাই আমরা দেখব। এটা রাগ ঠিক বলবো, কনফিডেন্স বলবো। ছোটোবেলায় তো রাগ বটেই, কিন্তু পরের দিকে কনফিডেন্স তার এমন জায়গায় পৌঁছেছিল যে তিনি আলস্য সহ্য করতে পারতেন না। গুডউইন মারা যাওয়ার পর তার মাকে লিখেছিলেন, ক্লান্তি কাকে বলে সে জানতো না। আপনি কোনো ভারতীয়র এই লেখাটি পাবেন না যে ক্লান্তি কাকে বলে সে জানতো না। স্বামীজি বিদেশ থেকে গিয়ে কী শিখেছিলেন, দুটো জিনিস শিখেছিলেন বলে আমার মনে হয়। অর্গানাইজেশন শিখেছিলেন আর রিলেন্টলেস ওয়ার্ক, যে কাজ যখন করব সেই কাজটা সিনসিয়ারলি করব, এমন সিনসিয়ারলি করব কোনো ফাঁক থাকবে না। সেই জন্যে এই বিবেকানন্দের রাগ অনেকে বলে। আমি বড় বয়সটাকে বলি কনফিডেন্ট, ছোটো বয়সটাকে তো অবশ্যই রাগ বলি। এবং সেখানে দুর্জয় সাহস ছিল। ওই গাছে ব্রহ্মদৈত্য আছে বলেছেন, সেই গাছেই খেলা করছেন, যে ব্রহ্মদৈত্য ধ্যান করছেন, পাশে সাপ চলে গেছে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। এই সবগুলো কিন্তু সাহসের লক্ষণ, খুবই সাহসের লক্ষণ। সেটা স্বামীজির ছিল। এবং ছোটো বয়সে ওই হঠাৎ হঠাৎ রেগে যেতেন যখন দেখতেন তার মনোমতো কিছু হচ্ছে না। বড় বয়সেও সেটা ছিল। সেই রাগটা বাইরের কারোর জন্য না, গুরু ভাইদের জন্য। যখন দেখতেন যে গুরু ভাইরা তার ঠিক তালে তাল মেলাতে পারছেন না আর সেইভাবে কাজ করছেন না, ভীষণ রেগে গেছেন। বাহ, এই রাগের একটা নতুন ডেফিনেশন পাওয়া গেল। দেখুন, রাগ এবং কনফিডেন্স দুটোর মেলবন্ধন আমরা শুনলাম তরুণবাবুর মুখে। আশা করি এরমভাবেই আমরা আমাদের এই নতুন পডকাস্টে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের কীরকম লাগলো সেটা জানলে আমরা খুশি হব।